আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি মাইনুল ইসলাম রুদ্র পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষে। উদ্ভাস উন্মেষ উত্তরণে অনেকদিন ধরেই ইংরেজি পড়াচ্ছি, সেই অভিজ্ঞতা নিয়ে আজকে তোমাদের সাথে ইংলিশ সেকেন্ড পেপারের লেকচার 11-এ আমরা পড়তে যাচ্ছি হচ্ছে সিভি রাইটিং। তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের খুবই গুরুত্বপূর্ণ টপিক একটা সিভি রাইটিং। তো এই সিভি রাইটিং নিয়ে আজকে পার্ট বাই পার্ট আলোচনা করব, আশা করি সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবে। চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক। ওকে, দেখো, সিভি রাইটিং যাকে আমরা হচ্ছে আহ, বলে থাকি যে কারিকুলাম ভিটা উইথ কভার লেটার, অর্থাৎ একটা কভার লেটার সহ কিন্তু আমাদেরকে কারিকুলাম ভিটা পোস্ট করতে হয় চাকরির জন্য। আর এই সিভি রাইটিংটা তোমাদের ক্লাসে একাডেমিক লাইফে এখন ইনক্লুড করার কারণ হচ্ছে এই যে আমরা বর্তমান যুগে যেখানেই চাকরির জন্য অ্যাপ্লাই করতে যাই না কেন, আমাদের অবশ্যই সেখানে একটা প্রথমে সিভি ড্রপ করতে হয়। অর্থাৎ আমি আমার জীবনে কি কি অর্জন করেছি, শিক্ষা জীবনে কিংবা আমার এক্সট্রা কারিকুলার কি কি অর্জন হচ্ছে, সবকিছু আমি আমার অ্যাটাচড করে যখন একটা চাকরির জন্য অ্যাপ্লাই করতে যাই তখন কিন্তু আমার সিভি প্রয়োজন হয়। আর এই সিভি রাইটিংটাতে তোমাদের কিন্তু যে পরীক্ষা রয়েছে এসএসসি পরীক্ষা, সেই এসএসসি পরীক্ষা কিন্তু তোমাদের প্রায় 15 মার্কস, কিন্তু হিউজ একটা নাম্বার। অর্থাৎ সিভি রাইটিংটা যদি তুমি খুব যত্নর সাথে একদম ভালো মতো প্রেজেন্ট করতে পারো, প্রত্যেকটা পার্ট, কভার লেটারের পার্ট, পাশাপাশি তোমার যে কারিকুলাম ভিটা রয়েছে, পুরোটা যদি সুন্দর করে তুমি কভার করতে পারো, তবে কিন্তু তুমি একটা ভালো মার্ক এখানে আর্ন করতে পারবা। এবার দেখো, চলো আমরা তাহলে জেনে নেই একটু কভার লেটার বা সিভি সম্পর্কে আমরা ইন ডিটেলস। যা যা বিষয়গুলো না জানলেই নয় সেগুলো একটু জেনে নিই। দেখো, যেমন কভার লেটার জিনিসটা কি আসলে। কভার লেটার ইজ এ ডকুমেন্ট সেন্ট উইথ ইয়োর কারিকুলাম ভিটা or resume to the company or office you are applying for to provide additional information on your skills and experience। তার মানে হচ্ছে কভার লেটার হচ্ছে এমন একটা ডকুমেন্ট বা এমন একটা, কি বলা চলে, ডকুমেন্টকে আমরা বলতে পারি এমন একটা পেপারস বা ডকুমেন্টস যেগুলো আমরা কারিকুলাম ভিটা অথবা একটা রিজিউম, মানে আমাদের যে শিক্ষাগত জীবনের যত অর্জন আছে এবং আমার যত নিজস্ব পরিচয় আছে সবকিছুকে আমি কি করে দেই, ডকুমেন্টের সাথে, ওই আমার লিখিত ডকুমেন্টের সাথে কিন্তু অ্যাড করে আমি পাঠিয়ে দেই একটা কোম্পানির কাছে অথবা একটা অফিসের কাছে, যেখানে আমি চাকরির জন্য আসলে অ্যাপ্লাই করতে যাচ্ছি। অ্যাডিশনাল ইনফরমেশন এবং অন্যান্য যত ইনফরমেশন আছে সেগুলো কিন্তু আমি এখানে অ্যাড করে দিতে পারবো অন ইউর স্কিলস অ্যান্ড এক্সপিরিয়েন্স। তার মানে আমার অভিজ্ঞতা এবং আমার যে দক্ষতা আছে এই কাগজপত্রগুলো কিন্তু আমি এই সিভির সাথে অ্যাড করে দিয়ে দিতে পারি। অ্যান্ড কভার লেটার্স স্টেটস why you want to work for that company or office। কভার লেটার কিন্তু এটাও বলে দিতে হবে কভার লেটারে যে তুমি আসলে এই কোম্পানিতে কেন কাজ করতে ইচ্ছুক অথবা এই অফিসে কেন কাজ করতে ইচ্ছুক, and why ইউ উড বি নিড ফর দ্য পজিশন। অর্থাৎ অ্যাপ্লাই তো চাকরিতে অনেকেই করেছে, কিন্তু তোমাকে কেন সিলেক্ট করা হবে বা তুমি কেন যোগ্য সেই কথাটা কিন্তু তোমার কভার লেটারের মধ্যে উল্লেখ করতে হবে। তাহলে তোমার কভার লেটারটা অবশ্যই অবশ্যই অনেক বেশি গোছানো হইতে হবে, কারণ এই তোমার কভার লেটারটাই আসলে তোমার একটা প্রতিচ্ছবি। কারণ তোমার কভার লেটারটাই যখন কোথাও পৌঁছাচ্ছে ওইটা তোমাকে রিপ্রেজেন্ট করছে, তুমি সরাসরি সেখানে শুরুতেই যাচ্ছ না, এই পুরো কভার লেটারটা কিন্তু তোমাকে রিপ্রেজেন্ট করছে। সো এই কভার লেটারটা কিন্তু অবশ্যই অনেক বেশি আকর্ষণীয় হতে হবে। অ্যান্ড ইট অফার্স আ কুইক ওভারভিউ অফ ওয়াই ইউ শুড গেট জব। তুমি চাকরিটা আসলে তোমার কেন চাকরিটা পাওয়া উচিত এটা সম্পর্কে একটা কুইক অফার্স কিন্তু এটা দেখিয়ে থাকে। অর্থাৎ খুব দ্রুত পরিসরে দেখে নেওয়া যায় যে লোকটা কেন আসলে চাকরির জন্য যোগ্য। ওকে, ইট অলসো গিভস অ্যান এক্সাম্পল ফর ইউর রাইটিং অ্যাবিলিটি অ্যান্ড অ্যাটেনশন টু ডিটেইল। দ্যাট মিনস এটা আরো একটা উদাহরণ যে তোমার রাইটিং অ্যাবিলিটি, তুমি কত সুন্দর লিখতে পারো তাও কিন্তু এখানে প্রমাণ হয়ে যাবে। অ্যাটেনশন টু ডিটেইল মানে তুমি কতটা ডিটেইল ভাবে একটা বিষয় উপস্থাপন করতে পারো সেটা কিন্তু তোমার সিভির মধ্যে দেখা যাবে, এবং তুমি কতটা গুছিয়ে কথা বলতে পারো এটাও কিন্তু তোমার সিভিতে প্রমাণ হয়ে যায়। সো পার্টস অফ এ কভার লেটার, একটা কভার লেটারে কি কি পার্ট থাকে এখন একটু দেখে নেই। শুরুতে একটা ওপেনিং থাকে। ইফ এ কোম্পানি, যেখানে ইফ এ কোম্পানি, একটা কোম্পানি যদি অথবা অ্যান অফিস হ্যাজ সেন্ট অ্যান অ্যাপ্লিকেশন ফর্ম, রিমেম্বার টু থ্যাংক দেম। ওকে, ইউ আর এনক্লোজিং আ সিভি, মেনশন ইট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য লেটার। দ্যাট মিনস যদি একটা কোম্পানি একটা অথবা একটা অফিস একটা অ্যাপ্লিকেশন পাঠাই বা অ্যাপ্লিকেশন ফর্ম পাঠাই, সেই অ্যাপ্লিকেশন ফর্মের প্রতি অবশ্যই তোমাকে থ্যাঙ্কস জানাইতে হবে বা কৃতজ্ঞতা বোধ জানাইতে হবে। এন্ড ইউ আর এনক্লোজিং আ সিভি মানে তুমি এখানে একটা কি করছো, একটা কারিকুলাম ভিটা অ্যাড করছো, এটাও তোমাকে মেনশন করতে হবে। এবং আরো উল্লেখ করতে হবে যে ইট এট দ্য বিগিনিং অফ দ্য লেটার, অর্থাৎ এই ব্যাপারগুলো কিন্তু তোমার লেটারের শুরুতেই কি করতে হবে,
ইনফর্ম করে দিতে হবে কিংবা মেনশন করে দিতে হবে। ওকে, এইবার দেখো স্টাডি অফ দ্য লেটার। আমরা এতক্ষণ যা কিছু বলছিলাম যে ওপেনিং একটা কোম্পানির কিভাবে করব, কোম্পানি যখন একটা অ্যাপ্লিকেশন করবে তাদের প্রার্থী নিয়োগের ক্ষেত্রে, সেখানে আমরা ওপেনিংটা করব কিভাবে কভার লেটারের, এটা একটু পরে কিন্তু আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখতে পাবো। আমি এখানে একটা কোশ্চেন, বোর্ড কোশ্চেন তোমাদেরকে কিন্তু সলভ করে দিয়েছি। এবার দেখো স্টাডি অফ দ্য লেটার। ওকে, তারপরে দেখো স্টাডি অফ দ্য লেটারের মধ্যে কি কি পার্ট থাকতে পারে। ইয়োর কভারিং লেটার শুড বি শর্ট। তার মানে তুমি হিউজ একটা লেটার লিখতে কিন্তু তোমার যে অফিসার আছেন যে তোমাকে নিয়োগটা দিচ্ছেন তার কিন্তু পুরোটা পড়ার টাইম নেই। সো তোমাকে কিন্তু শর্ট অর্থাৎ খুব কম কথার মধ্যে অনেক বেশি ইনফরমেশন নিয়ে চলে আসতে হবে। এবং দেখো ইফ ইউ need to develop or emphasize any points, do so briefly and simply। তার মানে তোমার যদি কোনো পয়েন্ট একটু ডেভেলপ করতে মন চাই অথবা একটু জোর দিয়ে বলতে মন চাই, তোমাকে কিন্তু কিছু পয়েন্ট নিতে পারো এবং পয়েন্টের সুযোগ দেওয়া হবে। এন্ড ডু সো ব্রিফলি, মানে খুব সংক্ষেপে করো এবং সিম্পলি, খুব সরল ভাবে করো। বেশি জটিল করলে তোমার কভার লেটারটা খুব অনেক জটিল পরিস্থিতিতে পড়ে যাবে, যার কারণে পড়ার পরে আউটকামিংস বা বোধগম্যতা তোমার যে অফিসার যার কাছে অ্যাপ্লিকেশন করছো তুমি তার কিন্তু পুরোপুরি স্পষ্ট হবে না। সো রিজনসটা দেখো এরপরে, রিজনস ফর লিভিং আ জব। অর্থাৎ তুমি অলরেডি একটা চাকরির মধ্যে আছো, সেই চাকরিটা কেন ছেড়ে আমার কোম্পানিতে আসতে চাচ্ছ এটা কিন্তু তোমাকে বলতে হবে, উল্লেখ করতে হবে। ইফ ইউ নিড টু এক্সপ্লেইন ওয়াই ইউ লেফট আ জব, যদি তুমি মনে করো আমার এখানে মেনশন করা প্রয়োজন যে আমি কেন আসলে আগের চাকরিটা ছেড়ে দিচ্ছি, ইট ইজ বেটার টু সাউন্ড পজিটিভ। তার মানে এটা তোমার চাকরির ক্ষেত্রে একটু হেল্পফুল হইতে পারে যে আমি এই কারণে কোম্পানিটাকে পছন্দ করছি না, এখন এই কারণে আমি আসতে চাচ্ছি। দ্যাট মিনস আমি যে কোম্পানিতে আছি এর থেকে আপনার কোম্পানিতে সুযোগ সুবিধা বেশি এবং আমি ওইটার যোগ্য, এই জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করছি। এই ধরনের যোগ্যতা কিন্তু এখানে তুলে ধরতে হবে। আবার দেখো নেভার সে দ্যাট ইউ ওয়ান্টেড আ বেটার স্যালারি আর কন্ডিশনস। তার মানে তুমি কোনো ধরনের শর্ত যদি তাদেরকে জুড়ে দাও যে তোমার হচ্ছে আরো বেশি টাকার প্রয়োজন, সেই জন্য তুমি চাকরিতে আসছো, এই ধরনের কথাবার্তা কিন্তু বলা যাবে না। ইউ শুড নট সে ইউ ওয়ার বোর্ড উইথ ইউর জব অ্যান্ড নেভার চুজ দ্য কোম্পানি ইউ ওয়ার্ক ফর। তার মানে হচ্ছে যে তোমাকে কিন্তু কখনোই বলা যাবে না তুমি আগে যে কাজটা করতে সেটা নিয়ে অনেক বেশি বিরক্ত, এটা কিন্তু কখনোই বলা যাবে না। তার মানে তুমি তোমার কাজের প্রতি সিরিয়াস নাও। এবার দেখো নেভার চুজ দ্য কোম্পানি ইউ ওয়ার্ক ফর। তুমি অলরেডি যে কোম্পানির জন্য কাজ করেছো সেটাকে কিন্তু আবার চুজ করতে যেও না। দেয়ার প্রোডাক্টস ও সার্ভিসেস অথবা ইয়োর কলিগস, তার মানে তোমার কলিগসদের ক্ষেত্রেও কিন্তু এটা করা যাবে না। এবার দেখো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, মানে পূর্ববর্তী অভিজ্ঞতা যদি তোমার থাকে। মোস্ট অ্যাপ্লিকেশন ফর্মস গিভ সাম স্পেস টু ডিসক্রাইব প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তার মানে হচ্ছে বেশিরভাগ ফর্মই কিন্তু কি করে, গিভ সাম স্পেস টু ডিসক্রাইব প্রিভিয়াস এক্সপিরিয়েন্স। তার মানে হচ্ছে তারা একটা স্থান জুড়ে দেয় অ্যাপ্লিকেশনের মধ্যে যেখানে তারা বলে দেয় যে এইখানে তোমার কি কি অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতার ব্যাপারগুলা তুমি এখানে চাইলে প্রেজেন্ট করতে পারো। আচ্ছা, এবার এক্সাম্পল, হোয়াট ইউর ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিস ওয়ার। তার মানে তোমার কাজ এবং দায়িত্ব কি কি ছিল যেখানে আগে ছিলা। এন্ড হিয়ার ইউ হ্যাভ আ চান্স টু হাইলাইট ইউর অ্যাচিভমেন্টস। এবং এখানে কিন্তু তুমি তোমার যে অ্যাচিভমেন্ট গুলো আছে, যে কাজ দেওয়া হয়েছিল সেই কাজগুলো সম্পর্কে তোমার অ্যাচিভমেন্ট বা অর্জনগুলো কি কি ছিল সেটা কিন্তু উল্লেখ করতে পারো। আবার আরেকটা এক্সাম্পল হচ্ছে যে এনি স্পেশাল রেসপন্সিবিলিটিস অর প্রজেক্টস ইউ আন্ডারটোক। তার মানে তুমি যদি কোনো বিশেষ দায়িত্ব অথবা প্রজেক্ট নিয়ে থাকো সেটাও কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে। এন্ড চেঞ্জেস ইউ মেড, এবং তুমি সেই যেখানে আগে চাকরি করেছো সেখানে কি কি পরিবর্তন নিয়ে আসছো। এন্ড স্কিমস ইউ ইন্ট্রোডিউসড, তার মানে তুমি যেসব পরিবর্তন এনেছো, যেসব নতুন সুযোগ সুবিধা তৈরি করেছো সেগুলো কিন্তু তুমি এখানে তুলে ধরতে পারো। এন্ড রিজনস ফর অ্যাপ্লাইং, তুমি কি কারণে কোম্পানিতে অ্যাপ্লাই করছো। অল prospective employers will want to know why you are applying for a specific job। তার মানে চাকরিদাতা যারা আছে তারা সবসময় জানতে চায় যে তুমি আসলে কেন এই স্পেসিফিক জবটা পছন্দ করলে। and this not only means explaining why you want the job। তার মানে হচ্ছে এটা শুধু এরকমই বোঝাচ্ছে না যে তুমি কেন আসলে চাকরিটা চাও, বাট why you think for your particular skills and experience would be valuable to the company। তার মানে তোমার যে চাকরিটা দরকার এইটা বুঝাইলে হবে না, তুমি চাকরিটার জন্য যোগ্য, তোমার চাকরিটার জন্য কি কি অভিজ্ঞতা আছে, কি কি দক্ষতা আছে, এবং তুমি কোম্পানির কাছে কতটা মূল্যবান হবে এই জিনিসটাই কিন্তু তোমাকে বোঝাতে হবে। ওকে, এবার ক্লোজিংটা হচ্ছে এট দ্য এন্ড অফ দ্য লেটার, মানে লেটারের শেষের দিকে অফার টু সাপ্লাই মোর ইনফরমেশন ইফ নেসেসারি। তার মানে
তোমাকে শেষের দিকে বলতে হবে যদি আমার সম্পর্কে আরো জানতে চান তবে আমাকে আবারও কি করতে পারেন, কোশ্চেন করতে পারেন বা আমার কাছে আবারও অ্যাপ্লিকেশন চাইতে পারেন। ওকে, এইবার আমরা একটা স্যাম্পল দেখে নেই। দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে যে সাপোজ, মানে ধরো ইউ আর সামিরা, তুমি হইলে সামিরা, অথবা যদি তুমি তুমি মেয়ে থাকো তাহলে আমরা বলবো তুমি সামিরা, আর যদি ছেলে হয়ে থাকো তাহলে বলবো শামিম। অ্যান্ড ইউ হ্যাভ পাসড বিএসসি অনার্স ইন কেমিস্ট্রি, তার মানে হচ্ছে কেমিস্ট্রিতে তুমি বিএসসি করছো। অ্যান্ড ইউ হ্যাভ সিন আ সার্কুলার ফর দ্য পোস্ট অফ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ইন আ রিনাউন্ড কোম্পানি। ভাইয়া বিএসসি এখানে দিয়েছে, অনেক সময় বলবে যে ইউ হ্যাভ পাসড এমএসসি। ওকে, বিএসসি না বলে কি বলতে পারে, এমএসসি বলতে পারে। তো ধরে নিলাম এমএসসি হিসেবে চাইছে, কারণ মোস্ট অফ দ্য জবস আর রাইট নাও ওয়ান্টেড এমএসসি or MA or MBA, this types of degrees. So আমাদেরকে এখানে কিন্তু এমএসসি উল্লেখ করে নেওয়াই বেটার, যেহেতু আমরা এখন একটা প্র্যাকটিস শিখেছি। আর যদি পরীক্ষায় তোমাদের কাছে বিএসসি চাই তবে তোমরা বিএসসি দিয়েই করবে, এমএসসি এর কোনো প্রয়োজন নেই। ওকে, ইউ হ্যাভ সিন আ সার্কুলার ফর দ্য পোস্ট অফ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ইন আ রিনাউন্ড কোম্পানি, অর্থাৎ একটা নামকরা কোম্পানিতে তোমার হচ্ছে মেডিকেল প্রতিনিধি হিসেবে চাকরির জন্য একটা তুমি সার্কুলার দেখেছো। And now write a CV with a cover letter for the post, মানে ওই পোস্টার জন্য এখন তোমার কি করতে হবে, একটা সিভি লিখতে হবে। এটা দেখো ঢাকা বোর্ড 2022 সালে এসেছিল, দিনাজপুর বোর্ড 19, বরিশাল বোর্ড 2017। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সিভি, যার কারণে কিন্তু আমি এই সিভিটা তোমাদেরকে সলভ করে দিয়েছি। এখন সলিউশনটা চলো তাহলে দেখে নেওয়া যাক। ওকে, আমরা কিভাবে আসলে একটা সিভি শুরু করব। সিভিটার অ্যান্সার কিন্তু আমি দিয়ে দিয়েছি। দেখো, এট ফার্স্ট তোমাকে মনে রাখতে হবে, তুমি যে কভার লেটারটা লিখছো প্রথমে তোমাকে একটা লেটার লিখতে হবে। আই মিন লেটার বা অ্যাপ্লিকেশন যেটা তোমরা লিখে থাকো নর্মালি, ওইটাই চাকরির জন্য একটু মডিফাই করে লিখতে হবে। তো এইখানে তোমার কভার লেটারটার মধ্যে শুরু করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে প্রত্যেকটা পার্ট কিন্তু তোমার এই যে একদম বাম পাশ থেকে শুরু হবে একই লাইনে। ওকে, কোনো কিছু তারিখ বা কোনো কিছু কিন্তু ডান পাশে যাবে না। ওকে, তাহলে আমরা 15 জানুয়ারি ধরো 2023 তারিখে চিঠিটা লিখছি, এজন্য ডেটটা আগে দিয়ে নিলাম 15 জানুয়ারি 2023। আমরা শুরুতে দেব হচ্ছে ডেট, তারপরে আমরা কার কাছে চিঠিটা লিখছি, দ্য হেড অফ হিউম্যান রিসোর্সেস। ওকে, তোমরা কি জানো যে কোনো একটা মেডিসিন কোম্পানি অথবা যে কোনো একটা রিনাউন্ড কোম্পানি অথবা অন্য যে কোনো কোম্পানির ক্ষেত্রে যে হচ্ছে চাকরি বাকরি টোটালটা নিয়ন্ত্রণ করা হচ্ছে একজন এইচআর বা হিউম্যান রিসোর্সেস অফিসার। ঠিক আছে, সো হিউম্যান রিসোর্সেস অফিসারদের কাজ হচ্ছে নতুন কোনো এমপ্লয়ি নিয়োগ দেওয়া তাদেরকে যোগ্য মনে করলে। ওকে, সেই জন্য আমরা দিয়েছি হচ্ছে হেড অফ হিউম্যান রিসোর্সেস। ওকে, অ্যান্ড দ্য হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। তুমি হচ্ছে যেই পোস্টের লোকের কাছে তুমি অ্যাপ্লিকেশনটা করলে, ধরো এইচআর এর কাছে, তো তারপরে ওই তার কোম্পানির নাম কি ছিল, তুমি যে কোম্পানিতে অ্যাপ্লাই করছো, দ্য হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। একটা ব্যাপার এখানে বলেই দিতে হয় যে তারা কিন্তু বলেছিল একটা রিনাউন্ড কোম্পানি, মানে তারা একদম স্পেসিফিক ভাবে বলে না যে এই কোম্পানিতেই করতে হবে। কিন্তু আমরা ধরে নিলাম যে আমাদের অতি পরিচিত একটা নাম হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এটা একটা রিনাউন্ড কোম্পানি। ওকে, তো এটার নাম আগে লিখলাম। এন্ড এদের হেড অফিসটা হচ্ছে তোমার ধানমন্ডি, ঢাকাতে। তো এটা আমি লিখে দিলাম। ওকে, এরপর হচ্ছে সাবজেক্টটা কি, কি বিষয়ে আমরা তাদের কাছে অ্যাপ্লিকেশনটা করছি। ফর দ্য পোস্ট অফ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, মেডিকেল রিপ্রেজেন্টেটিভের পোস্টের জন্য কিন্তু আমরা কি করছি, আবেদন করছি। এরপরে তোমরা প্রায় এক আঙুল, এই আঙুলের ঠিক এক আঙুল সাবজেক্টের পরে এক আঙুল স্পেস রেখে এই জায়গাটাতে স্পেস রেখে তারপর ডিয়ার স্যার দিয়ে শুরু করবা। ডিয়ার স্যার, ইন রেসপন্স টু, অর্থাৎ আমরা যখন একটা সিভিতে আমরা যখন একটা চাকরির জন্য সিভি দিয়ে অ্যাপ্লাই করি তখন কিন্তু অ্যাকচুয়ালি আমরা একটা বিজ্ঞাপন পেপারে অথবা অন্য কোথাও বিজ্ঞাপন দেখে তারপর কিন্তু আমরা অ্যাকচুয়ালি সেখানে সিভিটা ড্রপ করি। সো এইখানে আমাদের বলে দিতে হবে যে আমরা কোন পত্রিকাতে বা কোন ওয়েতে জানতে পারছি তাদের এই চাকরির সার্কুলার সম্পর্কে। ইন রেসপন্স টু অথবা রেফারিং টু ইয়োর অ্যাডভার্টাইজমেন্ট। ইন রেসপন্স টু মানে হচ্ছে তোমার আপনার বিজ্ঞাপনে সাড়া দিয়ে, আপনার বিজ্ঞাপনে সাড়া দিয়ে, অথবা রেফারিং টু ইয়োর অ্যাডভার্টাইজমেন্ট মানে হচ্ছে আপনার বিজ্ঞাপনে সাড়া দিয়ে, পাবলিশড ইন দ্য ডেইলি স্টার, অর্থাৎ ডেইলি স্টারে পাবলিশ করা হয়েছিল যেটা অন 25 ডিসেম্বর 2022, অর্থাৎ 25 ডিসেম্বর 2022 সালে হচ্ছে আমি সার্কুলারটা দেখেছিলাম। ফর রিক্রুটিং সাম সিনিয়র মেডিকেল রিপ্রেজেন্টেটিভস, অর্থাৎ কিছু সিনিয়র মেডিকেল রিপ্রেজেন্টেটিভস হচ্ছে নেওয়ার জন্য সার্কুলার দেওয়া হয়েছিল। এন্ড আই উড লাইক টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, এবং আমি এই পোস্টটার জন্য আবেদন করতে চাই।
ওকে, এখন তোমাদের কাছে একটা কথা বলে রাখি, তোমরা ইন রেসপন্স টু দিতে পারো অথবা রেফারিং টু, যে কোনো একটা দিবে। ওকে, আমার কাছে ইন রেসপন্স টু ভালো লাগে, এই জন্য আমি বেশিরভাগ সময় ইন রেসপন্স টুই ব্যবহার করি। ওকে, এরপরে দেখো, যখন এই পার্টটা হয়ে গেল যে আমরা কোত্থেকে দেখেছি এবং আই উড লাইক টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, আমি এই পোস্টটার জন্য অ্যাপ্লাই করতে চাই, আমি এখান থেকে দেখেছিলাম সার্কুলারটা এবং আমি এখানে অ্যাপ্লাই করতে চাই, লেখার পরে আমরা কিন্তু মূল লেটারে চলে আসব, যে আমি নিজের সম্পর্কে এখন বলা শুরু করব। দেখো, অ্যাজ উইল বি সিন ফ্রম মাই এনক্লোজড সিভি, তার মানে আমি যে সিভিটা বা কারিকুলাম ভিটাটা এনক্লোজড বা সংযুক্ত করে দিয়েছি, সেটাতে দেখা যাবে যে as will be seen মানে সেটাতে দেখা যাবে যে from my enclosed CV, আমার enclosed CV তে দেখা যাবে যে I have been working as a junior medical representative in Square Pharmaceuticals Limited. That means আমি বর্তমানে কাজ করছি কোথায়? আমি চাইলে নতুন করেও কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারতাম, বাট আমি এখানে এক্সপিরিয়েন্সের কথাটা অ্যাড করেছি। তোমরা যদি চাও যে আমি এক্সপিরিয়েন্স নেই, তাহলে তোমার এই কথাটা বলার দরকার নেই। as well be seen from my enclosed CV, I have been working as a junior medical representative in Square Pharmaceuticals Limited since 2015 when I completed my masters from the University of Dhaka with degree in pharmacy। তার মানে হচ্ছে ফার্মাসিতে মাস্টার্স ডিগ্রি শেষ করে আমি 2015 সাল থেকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিতে চাকরি করছি। তোমরা চাইলে এই চাকরি করছে এই কথাটা তুমি অ্যাড না করে এরকমও করতে পারতে যে আই কমপ্লিটেড মাই মাস্টার্স ডিগ্রি ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা ইন ফার্মাসি। ওকে, তার মানে ফার্মাসিতে আমরা কি করেছি, আমাদের মাস্টার্স ডিগ্রিটা বা আমাদের ব্যাচেলর অফ সায়েন্স বিএসসিটা কমপ্লিট করেছি। এবার আমি দেখো কয়েকটা পয়েন্ট করে দিয়েছি যাতে যে আমাদের যে এইচআর আছেন, হেড অফ হিউম্যান রিসোর্স, উনি যেন আমার সিভিটা খুব ক্লিয়ারলি পড়তে পারেন। এই জন্য দেখো আমি কিছু পয়েন্ট করে দিয়েছি যাতে এই পয়েন্টগুলো তার চোখে পড়ে যে আমি আসলে যেখানে আগে চাকরি করেছিলাম ওই জায়গাটাতে আমার কতটুকু ইম্পর্টেন্স ছিল, সেখানে আমি কতটুকু রোল প্লে করেছিলাম, এই রোলটা আমি এখানেও প্লে করতে পারবো। তাকে যদি বুঝাইতে পারো এনিহাও খুব সহজে কম কথায় পয়েন্ট করে, সে কিন্তু তোমার চাকরিটা অবশ্যই অবশ্যই দিয়ে দিবে। এবার দেখো, কারেন্টলি আই এম ডিলিং উইথ আ ওয়াইড রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস সাচ এস, তার মানে বর্তমানে আমি যেখানে কাজ করছি সেখানে অনেক বিশাল একটা প্রশস্ত এরিয়া নিয়ে কাজ করছি। যেমন হচ্ছে আমি এখানে কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছি, সাচ এস ক্রিয়েটিং নিউ মার্কেট ফর দ্য কোম্পানি, অর্থাৎ কোম্পানির জন্য নতুন মার্কেট সৃষ্টি করছি। নতুন নতুন গ্রামের মধ্যে গিয়ে আমি নতুন, যেখানে আমার আগে হেলথ কেয়ার ফার্ম আমার স্কয়ার কোম্পানির প্রোডাক্ট গুলো চলতো না, মেডিসিন গুলো, আমি সেখানে গিয়ে অলরেডি চালাচ্ছি আর মার্কেট ক্রিয়েট করছি। অ্যান্ড ডিলিং উইথ দ্য কোম্পানি ডক্টরস অ্যান্ড ক্লায়েন্ট সাকসেসফুলি, তার মানে আমি খুব সফলতার সাথে কোম্পানিকে ডিল করছি, ডক্টরদেরকে ডিল করছি, যেহেতু এটা আমার মেডিকেল রিপ্রেজেন্টেটিভের জব, আমার কাজই হচ্ছে কোম্পানি, ডক্টর আর ক্লায়েন্টস এর সাথে কি করা, কোলাবোরেট করা। সো এইখানে দেখতেই পাচ্ছ যে সাকসেসফুলি এই জিনিসগুলো আমি করতে পারছি। অ্যান্ড অ্যারেঞ্জিং মিটিং ইন দ্য আউটস্ক্রিট এরিয়াস উইথ দ্য রিটেইলার্স, তার মানে হচ্ছে সীমান্তবর্তী যেসব অঞ্চল আছে, তোমরা জানো যে একটা সফল ব্যবসায়ী যারা বা সফল একটা কোম্পানি যারা, তারা কিন্তু নিজেদের প্রোডাক্টকে একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে দিতে চায়, যে অঞ্চলে তাদের প্রোডাক্ট গুলার ইউজার অলরেডি নেই। সো এই জায়গাটা কিন্তু আমার একটা পয়েন্ট দেখতে পাচ্ছ যে অ্যারেঞ্জিং মিটিং ইন আউটস্ক্রিট, আউটস্ক্রিট মানে হচ্ছে সীমান্তবর্তী অঞ্চল, উইথ দ্য রিটেইলার্স, তার মানে সীমান্তবর্তী অঞ্চলে যেসব রিটেইলার্স মানে খুচরা বিক্রেতা আছে, রিটেইলার্স মানে হচ্ছে খুচরা বিক্রেতা যারা আছে, সবার সাথে আমি কিন্তু কি করেছি, মিটিং করেছি। ইন অ্যাডিশন টু মাই ডে, অর্থাৎ আমার দিনে ডে রুটিন ওয়ার্ক, তার মানে হচ্ছে ইন অ্যাডিশন টু মাই ডে রুটিন ওয়ার্ক, তার মানে হচ্ছে আমার প্রতিদিনের যেই কাজ, এটা কিন্তু আমি প্রতিদিন করে ফেলি। অ্যান্ড আই অলওয়েজ রিড মেডিকেল জার্নালস, আমি সবসময় মেডিকেল জার্নাল এবং পিরিয়ডিক্যালস গুলা পড়ে থাকি। টু এনরিচ মাই নলেজ ইন দিস সেক্টর, তার মানে হচ্ছে আমি আমার নিজের জ্ঞানকে বৃদ্ধি করার জন্য এই সেক্টরে যত তোমার কি বলে জার্নাল আছে, যত পিরিয়ডিক্যালস আছে, সবগুলা কিন্তু আমি পড়ি আমার জ্ঞানকে বাড়ানোর জন্য, যাতে আমি একজন সফল চাকরিজীবী হইতে পারি এই সেক্টরে। ওকে, I always enjoy working with people and believe that that my academic qualification, experience and training would prove useful to your organization. That means হচ্ছে
আমি উপভোগ করি মানুষের সাথে কাজ করতে এবং বিশ্বাস করি মাই একাডেমিক কোয়ালিফিকেশন, আমার যে একাডেমিক যোগ্যতা রয়েছে, আমার শিক্ষাগত যোগ্যতা রয়েছে, এন্ড ট্রেনিং, আমার যে ট্রেনিং বা প্রশিক্ষণ রয়েছে, উড প্রুভ মানে হচ্ছে প্রমাণ করতে পারবে ইউজফুল টু ইয়োর অর্গানাইজেশন। তার মানে তোমার আপনার কোম্পানি বা আপনার সংস্থার মধ্যে আমার কতটুকু প্রয়োজনীয়তা, এইটা কিন্তু আমি প্রমাণ করতে সক্ষম হব। অ্যান্ড আই উইল শিওরলি রেসপন্ড টু ইয়ার ফার্দার কোয়েরিজ। তার মানে হচ্ছে আমি অবশ্যই রেসপন্ড করব বা প্রতিক্রিয়া জানাবো আপনার পরবর্তী যে কোয়েরি বা পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেগুলোর জন্য, শুড ইউ রিকোয়ার সো, মানে যেগুলো আপনি চাচ্ছেন। ওকে, এরপর হচ্ছে ইয়োর ফেইথফুলি, মানে আপনার বিশ্বস্ত শামীম। এরপর ইয়োর ফেইথফুল বা শামীম লিখতে পারো, আবার সেই রকম জাস্ট ফিঙ্গার স্পেস হিয়ার, এন্ড এখানে আমরা লিখে দেবো যে এনক্লোজার মানে হচ্ছে সংযুক্তি কি কি আছে। আমাদের সিভিটার সাথে জানিয়ে যে আমাদেরকে অনেক কিছু সংযুক্ত করতে হয়, সেই সংযুক্তিগুলা কি কি আছে এখানে কিন্তু আমাদেরকে লিখতে হবে। অর্থাৎ সংযুক্ত আছে হচ্ছে সিভি বা কভার লেটারটা, যেটাতে আমাদের পরিচয় টোটাল থাকে, এন্ড আদার ডকুমেন্টস এবং অন্যান্য নথিপত্র কিন্তু এখানে সংযুক্তি আছে। এইবার দেখো, তাহলে আমরা বলেছিলাম যে যেহেতু আমাদের এনক্লোজার আছে সিভির সাথে কোনো কিছু, সেটা কিন্তু আমাদের এখন লিখতে হবে, এন্ড ট্রাই করতে হবে যে তোমাদেরকে কভার লেটারটা দেখানো হলে এই কভার লেটারটা যেন তোমরা উইদিন ওয়ান পেজ মানে এক পৃষ্ঠার মধ্যে লিখে শেষ করতে পারো। এন্ড সেকেন্ড পেজে কি হচ্ছে, তোমরা কারিকুলাম ভিটা ধরবা। এই কারিকুলাম ভিটা লেখার অনেকে অনেকভাবে লেখে, আমরা চাইলে শুধু কারিকুলাম ভিটা লিখে টান দিয়ে নেম দিয়ে নেম দিয়ে লিখতে পারতাম যে শামীম, ঠিক আছে, ফাদার্স নেম এটা, মাদার্স নেম এটা, নট লাইক দ্যাট সবসময় যেরকম করতে হবে ব্যাপারটা এমনও না, একটু এক্সেপশনাল আজকে শেখো। তো কারিকুলাম ভিটা অফ শামীম, তার মানে এটা হচ্ছে শামীমের কারিকুলাম ভিটা। শামীমের পার্মানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেসটা কোথায়? 11/7 নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা। ওকে, তার কল নাম্বার, তার ইমেল নাম্বার এখানে দিয়ে দিতে পারি, তোমরা প্রত্যেকে কিন্তু এখানে দিয়ে দিতে পারো। এন্ড পার্সোনাল ডিটেলস মানে ব্যক্তিগত যে ডিটেলস গুলো আছে সেগুলো কিন্তু এইখানে তোমার দিতে হবে। এখন খেয়াল করো, ফাদার্স নেম, বাবার নাম কি ছিল সেটা লিখলা, মাদার্স নেম মায়ের নাম কি ছিল লিখলা, পার্মানেন্ট অ্যাড্রেস লিখলা। পার্মানেন্ট অ্যাড্রেস একটা জিনিস খেয়াল রাখো যে ভিলেজ, ভিল লিখে ফুল স্টপ দিয়েছি, দ্যাট মিনস এটা হচ্ছে শর্ট ফর্ম ভিলেজের। এন্ড পিও মানে হচ্ছে পোস্ট অফিস, পোস্ট অফিসও আমি দেইনি, ভিলেজও আমি দেইনি। তোমরা নিজেদের যে ভিলেজ আছে বা নিজেদের যেই পোস্ট অফিস আছে সেটা লিখবা, এন্ড ডিস্ট্রিক্ট যেটা নিজেদের যার যার আছে সেটা কিন্তু লিখবা। এবার ডেট অফ বার্থ মানে 5 জানুয়ারি 1990 সালে হচ্ছে জন্ম হয়েছিল। এন্ড ম্যারিটাল স্ট্যাটাস হচ্ছে সিঙ্গেল, মানে এখনো বিবাহিত হয়নি। এবার দেখো রিলিজিয়ন হচ্ছে ইসলাম, এন্ড ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশি বাই বার্থ, মানে হচ্ছে জন্মসূত্রে কিন্তু বাংলাদেশি। এবার এডুকেশন মানে শিক্ষাগত যোগ্যতা কি কি আছে, নেম অফ ডিগ্রি প্রথমে, তারপর হচ্ছে কোন বোর্ড থেকে পাশ করছি ওই ডিগ্রিটা, অথবা কোন ইউনিভার্সিটি থেকে পাশ করছি। আবার দেখা যায় কোন গ্রুপ থেকে অথবা কোন সাবজেক্ট থেকে, ইউনিভার্সিটিতে উঠলে জানি আমরা সাবজেক্ট থাকে, আর হচ্ছে আমাদের যে এসএসসি এইচএসসি আছে এখানে কিন্তু গ্রুপ থাকে। এন্ড রেজাল্টটা আরেকটা ফ্যাক্ট, এন্ড ইয়ার অফ পাসিং মানে হচ্ছে পাশের বছর, এইটাও কিন্তু আরো একটা ফ্যাক্ট। ওকে, এবার দেখো এমএসসি, এমএসসি করছি কোথায়? ঢাকা ইউনিভার্সিটিতে ফার্মাসিতে, এন্ড সেখানে পেয়েছি হচ্ছে 3.56 আউট অফ 4, মানে হচ্ছে 4 এর মধ্যে আমি পেয়েছি 3.56। এবং আমার মাস্টার শেষ 2014 সালে, কারণ আমি 2015 সাল থেকে কিন্তু অলরেডি স্কোয়ার কোম্পানিতে চাকরি করছি, 2015 থেকে মাস্টার শেষ করে। এবং বর্তমানে স্কোয়ার ছেড়ে আমি কোথায় আসতে চাচ্ছি? হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডে আসতে চাচ্ছি। এরপরে দেখো বিএসসি অনার্স করেছি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে ফার্মাসিতে, যেখানে পেয়েছি আমি 3.44 আউট অফ 4, মানে 4 এর মধ্যে আমি 3.44 পেয়েছি। আমি এই বিএসসিটা পাশ করেছি 2012 না, ঠিক আমরা এখানে লিখবো হচ্ছে যেহেতু হ্যাঁ 12ই লিখতে পারবো, কজ মাস্টার্স হচ্ছে 2 বছরের কোর্স, 13 আর 14 যখন শেষ হয়ে গেছে তখনই আমার মাস্টার শেষ। তাহলে আমি 12 সালে আমি এসএসসি আমি যে বিএসসি বা ব্যাচেলর অফ সায়েন্স অনার্স যেটাকে আমরা বলে থাকি সেটা পাশ করছি 2012 সালে। এরপরে 2008 সালে আমি এসএসসি পাশ করেছি, কারণ আমি অনার্স ওঠার পর 4 বছর লেগেছে, তাহলে 12 আমার লেগেছে হচ্ছে 11, 9, তারপর লেগেছে 8। সো আমি 2008 সালে কিন্তু ঢাকা বোর্ড থেকে সায়েন্সে জিপিএ 5 পেয়ে এইচএসসি পাশ করেছি। এবং এসএসসি পাশ করেছি হচ্ছে 2006 সালে, তার ঠিক এইচএসসি 2 বছর আগে। এগুলা কিন্তু সালগুলো আমরা যদি একটু মেনটেন করে দিই তাহলে আমাদের মার্ক কিন্তু ভালো আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। কারণ আমরা দেখা গেছে যে যদি এখানে 2014-তে আমি এমএসসি দিয়ে, আবার যদি 2013-তে আমি দেখা যায় বিএসসি দিয়ে, আবার যদি 2010-এ যদি আমি এইচএসসি দেই, তবে কি হচ্ছে দেখো 10, 11, 12, 13, 3 বছর, 1 বছর মাঝখানে গ্যাপ হয়ে যাচ্ছে, যেটা আসলে উচিত না দেখানো। এই জন্য আমাদেরকে ঠিক টাইম গুলো মেনটেন করে হিসাব করে বসাতে হবে কয় বছর লাগে। 12 থেকে 8-এ 4 বছর লাগে হচ্ছে আমাদের বিএসসি
এইচএস আমাদের যে বিএসসিটা আছে এটা পাশ করতে, এন্ড 2006 সাল পর্যন্ত লাগে হচ্ছে, 8 থেকে 6 সাল পর্যন্ত লাগে হচ্ছে আমার এসএসসি পাশ করতে। সেগুলো কিন্তু আমি সব মেনটেন করে দিয়েছি, এবং 2006 সালে যদি আমার এসএসসি পরীক্ষা হয়, তবে আমার বয়স ওই সময় কত বছর হইতে হবে, 16 বছর হইতে হবে। আর 16 বছর বয়স হইতে হলে অলরেডি 6 আছে, আমাকে 1990 সালে জন্মগ্রহণ করতে হবে। এই জন্য কিন্তু আমরা এখানে 1990 সালটা ব্যবহার করেছি। তো এইভাবে সালগুলা তোমরা সংখ্যা খুব হিসাব করে করে ইউজ করবা। আচ্ছা, এবার দেখো রেফারেন্স। অনেক সময় চাকরির ক্ষেত্রে আমরা কার রেফারেন্সে আসছি, এটা অনেক বড় একটা ভূমিকা পালন করে। তুমি যে বিভাগে পড়াশোনা করেছো সেখানকার একজন পণ্ডিত মানুষ যদি তোমার চাকরির রেফারেন্স করে, অবশ্যই তেনার রেফারেন্স তোমার চাকরির জন্য অনেক বেশি সহযোগিতাপূর্ণ হবে। সো এই রেফারেন্স গুলো কিন্তু আমরা বাম সাইডে লিখবো, যে প্রফেসর ডক্টর জালাল আহমেদ, ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, ইউনিভার্সিটি অফ ঢাকা, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ফার্মাসি বিভাগের একজন প্রফেসর ছিলেন, ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত, তাকে কিন্তু আমরা কি করেছি, আমরা এখানে রেফারেন্স হিসেবে রেখেছি। এবং ডক্টর শামসুল আলম, যিনি হচ্ছে ডিপার্টমেন্ট অফ ভাইরোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে তিনি ভাইরোলজি ডিপার্টমেন্টে চাকরিরত আছেন। এই দুজনের যদি রেফারেন্স থাকে আমাদের জন্য কিন্তু, একটা হচ্ছে যেখানে আমি পড়াশোনা করেছি সেখান থেকে রেফারেন্স নিলাম, আর একটা আমার কর্মস্থল বা মেডিকেল রিলেটেড কোনো কিছু থেকে আমি পারমিশন নিলাম। এই দুটো পারমিশন আমার জন্য বা রেফারেন্স কিন্তু আমার জন্য অনেক বেশি হেল্পফুল হয়ে যাবে। এন্ড এরপরে হচ্ছে সিগনেচারটা দিতে হবে। সিগনেচারে যে শামীম হিসেবে সিগনেচার দিয়ে দিয়েছি। ওকে, এবার দেখো আমরা চলে এসেছি আরো একটা সিভি রাইটিং এ। তার আগে বলতে চাই যে সিভি রাইটিং এর যে সিস্টেম গুলো তোমাদেরকে দেখানো হইলো, এই সিস্টেমে লিখতে হবে তোমাদেরকে, ব্যাপারটা এমন না, বাট দিস ইজ দ্য বেস্ট সিস্টেম আই হ্যাভ এভার সিন। ওকে, দেখো, সাপোজ ইউ আর হাবিব অথবা হাবিবা, ধরো তুমি হাবিব অথবা হাবিবা, তো ইউ হ্যাভ পাসড এইচএসসি, মানে তুমি এইচএসসি পাস করেছো, অ্যান্ড গট এ ডিপ্লোমা অন কম্পিউটার অপারেটিং, মানে কম্পিউটার অপারেটিং এ তুমি কি করেছো, ডিপ্লোমা অর্জন করেছো। ইউ হ্যাভ সিন আ ভ্যাকান্সি অ্যাডভার্টাইজমেন্ট ইন দ্য ডেইলি স্টার, ডেইলি স্টার তুমি একটা বিজ্ঞাপন দেখতে পেয়েছো, অ্যান্ড দ্যাট দ্য ন্যাশনাল আইসিটি রিসার্চ সেন্টার ইজ গোয়িং টু অ্যাপয়েন্ট এ কম্পিউটার অপারেটর। তার মানে ন্যাশনাল যে আইসিটি রিসার্চ সেন্টার আছে, বা আন্তর্জাতিক জাতীয় যেই তথ্য প্রযুক্তি গবেষণা কেন্দ্র আছে, গবেষণা কেন্দ্রে একজন কম্পিউটার অপারেটর দরকার। নাও রাইট এ সিভি, এবার একটা সিভি লেখো উইথ এ কভার লেটার ফর দ্য পোস্ট, মানে ওই পোস্টের জন্য এবার একটা কভার লেটার সহ সিভি লেখো। ইউর সিভি উড নট এক্সিস্ট জাস্ট অন পেজ, দ্যাট মিনস সিভি যেটা কারিকুলাম ভিটা, এটা কখনো 1 পৃষ্ঠার অধিক যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আবার আমাদের যে কভার লেটারটা ছিল, কভার লেটারটাও কিন্তু 1 পৃষ্ঠার বেশি যাওয়া যাবে না। ওকে ভাইয়া, মুক্তার ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, একটু পজ দেন ভাইয়া। আচ্ছা ভাই, ঠিক আছে। আরেকটা স্টার্ট করবো তো ভাইয়া সিভি, এই জন্য পজ করাইলাম। ঠিক আছে। তো এর আগে যে সিভিটা আমরা সলভ করলাম, এই সিভিটা ছিল অ্যাকচুয়ালি হচ্ছে মেডিকেল রিলেটেড, দ্যাট মিনস হচ্ছে ফার্মাসি কোম্পানিতে, একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে আমরা অ্যাপ্লাই করেছিলাম। ওখানে আমাদের দেখা গেছে যে আমাদের পরে ব্যাকগ্রাউন্ড ছিল হচ্ছে ফার্মাসি রিলেটেড, কিন্তু এখন আমরা আরো একটা অন্য ক্যাটাগরি একটু সলভ করার চেষ্টা করব। এবং এইটা হচ্ছে, দেখো যে সিভিটা হচ্ছে তোমার আইসিটি রিলেটেড অ্যান্ড কম্পিউটার অপারেটর, দ্যাট মিনস এইখানে কিন্তু তোমার ওই মেডিকেল রিলেটেড এক্সপেরিয়েন্সের কোনো প্রয়োজন নেই। সো এই ধরনের সিভিটা আমরা কিভাবে সলভ করতে পারি, দেখো ইন দ্য সেম ওয়ে আমরা ওইভাবেই যেভাবে করেছিলাম ওইভাবেই করব। বাট আমাদেরকে যখন এরকম কম্পিউটার অপারেটর সম্পর্কে একটা সিভি লিখতে বলবে, তখন কিন্তু ভেতরের কিছু কন্টেন্ট আমাদেরকে একটু পার্থক্য আনতে হবে, কজ আমার এখন একাডেমিক কোয়ালিফিকেশন আলাদা, এখন আমার সিভি দিচ্ছি কোন ব্যক্তির কাছে এটাও আমার মাথায় রাখতে হবে। এখন কিন্তু আর এই স্যারের কাছে দিলে হবে না, কারণ আমার ন্যাশনাল আইসিটি রিসার্চ সেন্টার একটা গভর্নমেন্ট কি বলে কোম্পানি বলা চলে, সেখানে কিন্তু আমার আর ওই একই ওয়েতে অ্যাপ্লাই করা চলবে না। সো এখানে আমাদের একটু কোন ক্যাটাগরিতে আমরা অ্যাপ্লাই করতে পারি, এরকম কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং রিলেটেড যত টপিক আছে, কিভাবে আমরা এই সিভি গুলা লিখতে পারি, সেইটা এখন আমরা একটু লাইভ সলভ করব। সবাই তাহলে একটু দেখে নাও যে আমরা শুরুতেই আমরা বলেছিলাম যে একটা সিভি আমাদেরকে লিখতে হবে হচ্ছে ডেট। এটা আমরা লিখলাম হচ্ছে আজকে কত তারিখে, আমরা যতদিন তারিখে আমরা সিভিটা লিখছি, লাইক আমরা যদি লিখি যে 15 জানুয়ারি 2023, এই দিন ধরো সিভিটা লিখছি। এখন লিখছি সিভিটা কার বরাবর, দিস ইজ দা ফ্যাক্ট। আমরা যেমন গতবার লিখেছিলাম একটা মেডিসিন কোম্পানি ছিল, একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানি ছিল, তাদের কাছে আমরা আমাদের যে এইচআর থাকে সেখানে লিখেছিলাম।
কিন্তু আমরা যখন এরকম কোনো গভর্নমেন্ট কোনো অথরিটি গভর্নমেন্ট কোনো কোম্পানির কাছে যখন আমরা একটা সিভি ড্রপ করি তখন কিন্তু সেখানকার ডিরেক্টরেট বরাবর করি, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা এত তারিখে কার কাছে, দ্য ডিরেক্টরের কাছে আমরা করব অ্যাপ্লাই। ডিরেক্টর হচ্ছে ধরো আমরা কোনো কোম্পানির কাছে করছি না, যেহেতু আমরা ডিরেক্টর ন্যাশনাল আইসিটি রিসার্চ সেন্টার, রিসার্চ সেন্টার, হ্যাঁ ন্যাশনাল আইসিটি রিসার্চ সেন্টার, সেটা বড় হাতের হবে। তারপর হচ্ছে এটার অফিস অ্যাড্রেসটা আমরা দিয়ে দিব। অফিস অ্যাড্রেসটা এখানে যেহেতু দেওয়া নেই, তুমি দিয়ে দিতে পারো যে কোনো একটা। ধরো আমি এরিয়া দিলাম হচ্ছে তোমার কি বলি, আমরা দিলাম হচ্ছে গুলশান, ঢাকা, এন্ড সাবজেক্টটা হচ্ছে কি জন্য আমরা সিভিটা অ্যাকচুয়ালি লিখছি, ফর দ্য পোস্ট অফ, আমরা কোথায় দেখো এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অ্যাপয়েন্টেড কম্পিউটার অপারেটর ফর দ্য পোস্ট অফ আ কম্পিউটার অপারেটর, ফর দ্য পোস্ট অফ আ কম্পিউটার অপারেটর, এর জন্য কিন্তু আমরা অ্যাপ্লাই করছি। এরপরে আমরা চলে যাব যে অংশে, সেটা হচ্ছে আমরা বলেছিলাম যে আমাদের এক আঙুলের মতো এরকম ফাঁকা রেখে নিচে, তারপর আমরা এসে লিখবো ডিয়ার স্যার, ডিয়ার স্যার। তারপর আমরা লিখতে পারি আই হ্যাভ দ্য অনার টু স্টেট দ্যাট, তার মানে হচ্ছে আমি জেনে আনন্দিত হয়েছি, অথবা আমরা ওই একইভাবে আগের মতো, যেহেতু আমরা একটা ফরম্যাট শিখেছি অলরেডি, ইন রেসপন্স টু, এভাবে শুরু করতে, ইন রেসপন্স টু ইয়োর অ্যাডভার্টাইজমেন্ট, হ্যাঁ এভাবে কিন্তু স্টার্ট করতে পারি। তাহলে ইন রেসপন্স টু ইয়োর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য ডেইলি স্টার। একটা ব্যাপার মনে রাখতে হবে আমাদেরকে, যে পত্রিকার নামের সবগুলা ওয়ার্ডের যে ফার্স্ট লেটার গুলো আছে অবশ্যই বড় হাতে লিখতে হবে। ডেইলি স্টার এন্ড আমরা কিন্তু এই অংশটা কিন্তু এখান থেকে আমরা একটা ফরম্যাটে লিখতে পারি, কত তারিখে আমাদের এটা পাবলিশড হয়েছিল ফর রিক্রুটিং সাম মেডিকেল সিনিয়র মেডিকেল রিপ্রেজেন্টেটিভস, যা কিন্তু আমরা কম্পিউটার অপারেটরস দিতে পারি এখানে। তাহলে ডেইলি স্টার অন কত তারিখে হয়েছিল আমরা দিতে পারি যে হচ্ছে তোমার 28 ডিসেম্বর 2022 for recruiting some computer operators। একটা কথা মনে রাখতে হবে, যেখানে সাম যেহেতু লিখেছে আমাদেরকে কম্পিউটার অপারেটরস এখানে লিখতে হবে, এন্ড সাম যেহেতু এরপরে প্লুরাল একটা নাউন বসে, আমাদেরকে কিন্তু প্লুরাল নাউন বসাইতে হবে এখানে। আচ্ছা, এইবার যে ব্যাপারটা করা যায় সেটা হচ্ছে আমরা এখানে যেই ফরম্যাটটা রেখেছিলাম, লাইক একটু দেখি আমরা এখানে আগেরটাই কি লিখেছিলাম, দেখো এখানে লিখেছিলাম আই উড লাইক টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। এই অংশটা কিন্তু আমরা এখানেও জড়িয়ে দিতে পারি, যে আই উড লাইক টু কমাতে লিখতে পারি আই উড লাইক টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। ওকে, তো এইটা কিন্তু আমাদের ফার্স্ট যে প্যারাটা ছিল ওপেনিং, এই ওপেনিংটা কিন্তু আমি শেষ করলাম। ওপেনিং এর পরে আমরা সবসময় কিন্তু আমাদের যে কেন আমরা আসলে অ্যাকচুয়ালি কোম্পানিটার জন্য যোগ্য, এটা কিন্তু আমাদেরকে সবসময় উল্লেখ করতে হবে। তাহলে আমরা এর পরের প্যারায় এসে কিন্তু এটা এই কথাটা আমাদের লিখতে হবে। আমরা এর জন্য পরের স্লাইডে যাচ্ছি, যে কিন্তু আমরা লিখতে পারি যে আই হ্যাভ, ওকে, আই হ্যাভ কমপ্লিটেড, এটুকু লিখতে পারি, আই হ্যাভ completed my
diploma in computer operating system, অর্থাৎ কম্পিউটার অপারেটিং সিস্টেম আমি কি করেছি, আমার ডিপ্লোমা কমপ্লিট করেছি, and I am also skilled in this sector. এরপর লিখতে পারো I hope I will be able to fulfill, লিখতে পারি আমরা যে to fulfill your, আমরা লিখতে পারি to fulfill your desire, অর্থাৎ তোমার আশা আমি পূরণ করতে সমর্থ হব, to fulfill your desire that you need for your ইনস্টিটিউশন। তার মানে হচ্ছে আপনার প্রতিষ্ঠানের জন্য যা যেসব আশা আছে সেটা পূরণ করতে আমি আশা করি সমর্থ হব। এরপরে হচ্ছে আমরা লিখতে পারি, আমরা এই অংশটা কিন্তু এরপরে লিখতে পারি যে অ্যাকচুয়ালি আই এম লুকিং ফর দিস টাইপ অফ জব অ্যান্ড আই অলসো, এই ধরনের কথাবার্তা কিন্তু কিন্তু তোমরা লিখে দিতে পারো, যেটা আমি অলরেডি তোমাদেরকে লিখে দিয়েছি। and I would like to apply for the post, এর কথা আমরা লিখে ফেলেছি। তারপর হচ্ছে আমি তার মানে চাকরিটা করতে চাই, অ্যাকচুয়ালি আই এম লুকিং ফর দিস টাইপ অফ জব, আমি এই ধরনের চাকরি অ্যাকচুয়ালি ইতিমধ্যে খুঁজছি। পাশাপাশি তোমরা কিন্তু এটাও লিখতে পারো যে আই বিলিভ দ্যাট, যেমন আমি এখানে লিখেছি যে আই হোপ আই উইল বি এবল, মানে হচ্ছে আমি আশা করি যে আমি সক্ষম হব আপনার কোম্পানির যেসব প্রয়োজন আছে সেগুলো মেটাতে, এই কথাটা কিন্তু আমি লিখে ফেলেছি। এন্ড এটাও কিন্তু লিখতে পারি যে হোপফুলি, এটাও কিন্তু লিখতে পারি হোপফুলি, মানে আশা রাখাই যায় যে হোপফুলি আই উইল বি দ্য বেস্ট অপশন ফর দ্য পোস্ট। তার মানে আমরা কিন্তু এটা কথাটাও লিখতে পারি যে এই পোস্টটার জন্য হচ্ছে আমিই হব সবচেয়ে বেস্ট অপশন, হোপফুলি লিখেছি যেহেতু এটা শিওর না। এরপর হচ্ছে আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, এটা আমরা দিতে পারি যে আমি আসলে আপনার উত্তরের অপেক্ষায় রয়েছি, এই কথাটাও কিন্তু আমাদেরকে শেষে লিখে দিতে হবে। এটা পরের প্যারায় লিখবো, আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং from you and hope that you would be kind enough to call me for an interview, এটা কিন্তু আমরা লিখতে পারি and you would be, অথবা তোমরা যদি চাও যে আগের যেটা লিখেছিলাম ওই অংশটা জাস্ট একটু অ্যাড করে দিবা, সেটাও কিন্তু পারো। এটা কারণ একটা ফরম্যাট আমরা যদি মেইনটেইন করি, সেটা একটা ফরম্যাটই যে আমাদের মধ্যে শুধু থেকে যাবে ব্যাপারটা এমন না, আমরা কিন্তু চাইলে 2-3টা ফরম্যাট নিজের মাথার মধ্যে রাখতে পারি, যে কোনো একটা ফরম্যাট যেখানে যেটা সুইটেবল মনে হবে আমার কাছে আমি সেখানে সেটা অ্যাপ্লাই করতে পারি। ওকে, তো I would you would be kind enough to call me for interview. সো এই জায়গাটা একটু খেয়াল করো, আমি কিন্তু লিখেছি আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, আমি আপনার উত্তরের অপেক্ষায় থাকছি, এন্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড ইনাফ, মানে আপনার যথেষ্ট দয়া হবে অথবা আপনার সদয় মর্জি হবে টু কল মি ফর ইন্টারভিউ, মানে হচ্ছে ইন্টারভিউর জন্য আমাকে ডাকার জন্য। ওকে, তারপরে আমরা এখানে লিখতে পারি, যেমন আমরা গতবার লিখেছিলাম ইউর ফেথফুলি, এখানে ইউর সিনসিয়ারলিও লিখতে পারি, আর তোমরা চাইলে ইউর ফেথফুলিও লিখতে পারো, এটা তো একান্তই তোমার ব্যাপার। ইউর সিনসিয়ারলি অথবা ফেথফুলি, ইউর সিনসিয়ারলি, এখানে নাম কিন্তু বলে দেওয়া হয়েছিল সিভিতে, অবশ্যই এই ব্যাপারটা খেয়াল রাখবে যে যে নামটা দেওয়া হয়েছে, তুমি যদি ছেলে হয়ে থাকো তাহলে লিখবা হাবিব, আর মেয়ে হয়ে থাকলে লিখবা হাবিবা। সো আমরা এখানে আপাতত হাবিব নামটা লিখছি, ইউর সিনসিয়ারলি হাবিব, এখানে একটা কমা ইউজ করতে হবে, হাবিব।
তারপর আমরা আরো একটা পার্ট কিন্তু আমাদের মনে আছে যে আমরা কি করেছিলাম বলতো, এখানে কিন্তু এনক্লোজারে দিয়ে দিয়েছিলাম সিভি এন্ড আদার ডকুমেন্টস, এই জিনিসগুলো কিন্তু আমরা দিয়ে দিয়েছি। সো এইখানে আমরা এনক্লোজারে লিখতে পারি, এনক্লোজারে থাকবে হচ্ছে সিভি এন্ড আদার রিলেভেন্ট, রিলেভেন্ট মানে হচ্ছে প্রাসঙ্গিক অন্যান্য, এন্ড আদার রিলেভেন্ট ডকুমেন্টস, এবং অন্যান্য প্রয়োজনীয় কি আছে বা আনুষঙ্গিক ডকুমেন্টস এখানে অ্যাড করা আছে। সো এরপরে আমরা যখন সিভিতে চলে আসব, সিভিতে এসে আমরা চেষ্টা করব সবসময়, এটা যেহেতু আমার স্লাইড একটু জায়গা কম, বাট তোমাদের পেজের মধ্যে কিন্তু অবশ্যই পেজের মধ্যে যে কভার লেটার এই অংশটা আর এই অংশটা, এই দুইটা অংশ কিন্তু তোমাদেরকে কি করতে হবে, একটা পেজের মধ্যে শেষ করতে হবে। অলরেডি তোমাদেরকে গাইডলাইন দেওয়া হয়েছে এই বিষয়ে প্রশ্নের মধ্যে। এন্ড তোমরা যেটা করবা, এখানে পরের পেজে এসে কারিকুলাম ভিটা লিখবা, কারিকুলাম ভিটা, ভিটা বানানো হচ্ছে VATAE, ভিটা, এটা একটু খেয়াল রাখতে হবে। কারিকুলাম ভিটার মধ্যে এভাবেও চালিয়ে লিখতে পারি, একটা টান দিয়ে, আবার লিখতে পারি কারিকুলাম ভিটা অফ নিজের নাম দিয়ে হাবিব। চাইলে তোমার যে প্রেজেন্ট অ্যাড্রেস আছে এটা ইউজ করতে পারো, লাইক তোমার প্রেজেন্ট অ্যাড্রেস হইতে পারে হচ্ছে ধানমন্ডি 15, ধানমন্ডি 15 ঢাকা, এরকম হইতেই পারে। এন্ড তোমার কল নাম্বার কিন্তু এখানে দিতে পারো যে সেলফোন, সেলফোন নাম্বার হচ্ছে 017 এন্ড ডট ডট, তোমার যার যে নাম্বারটা আছে ইউজ করবা, এবং ফোন নাম্বার ইউজ না করাই বেটার, এখানে তুমি স্টার চিহ্ন ইউজ করাই বেটার। আর কখনো নিজের যে ফোন নাম্বার আছে এটা পুরোপুরি ইউজ করবা না। ওকে, সেলফোন হচ্ছে, তারপরে ইমেইল, ইমেইলে তুমি লিখতে পারো, যেমন আমার মেইলটা আমি দিচ্ছি রুদ্র, তারপর আমি দুই একটা স্টার চিহ্ন ব্যবহার করলাম, সঠিক মেইলটা আসলে কারোর সাথে শেয়ার করা উচিত না, তাহলে তোমার পরীক্ষায় খাতায় সমস্যা হতে পারে এটা যদি কোনোভাবে আইডেন্টিফাই হয়। সো এই ধরনের ব্যাপারগুলো অবশ্যই অ্যাভয়েড করে চলবা, যে তোমরা জিমেইল কিংবা ফোন নাম্বার এগুলো কখনো প্রোভাইড করবে না, এগুলো কিন্তু কড়া নির্দেশনা থাকে বোর্ড থেকে, তো এগুলা কখনো প্রোভাইড করবে না। এরপর হচ্ছে চলে আসলে তোমরা যে, এরপরে কিন্তু আমরা যে পার্মানেন্ট অ্যাড্রেস এবং সেল নাম্বার লেখার পরে আমরা চলে আসি হচ্ছে আমাদের যে পার্সোনাল ডিটেইলস আছে বা পার্সোনাল ইনফরমেশন, এটাও লিখতে পারো। সে ব্যাপারগুলো দেওয়ার পরে আমাদের যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে এটাও দিতে পারি। সো এখানে আমরা আসলাম হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, আগে আমরা ডিটেলস লিখেছিলাম পার্সোনাল ইনফরমেশন। আর যখন তোমরা হাতে লিখবা অবশ্যই একটা ব্যাপার খেয়াল রাখবা, পার্সোনাল ইনফরমেশন লিখলা, আগেই কোলন ইউজ করবা না, কোলন ইউজ করার আগে তুমি একটা কাজ করো, পার্সোনাল ইনফরমেশন ইউজ করলেও তোমার বাকি যেগুলো আছে, যেমন হচ্ছে নেম, নেম অলরেডি তুমি হাবিব লিখে ফেলেছো, তার নেম লেখার কোনো প্রয়োজন নাই। এখানে যদি তুমি নেমটা লিখে ফেলো আর এইখানে লেখার কোনো প্রয়োজন নাই। আর যেহেতু প্রেজেন্ট অ্যাড্রেসটাও আমরা এখানে ইউজ করে ফেলেছি, তাহলে আমাদের বাদ যাবে হচ্ছে সেলফোন নাম্বার, ইমেইল আর হচ্ছে আমাদের নাম, এই কয়েকটা জিনিস বাদ দিয়ে লিখতে হবে। তাহলে আমরা চলে আসলাম হচ্ছে ফাদার্স নেম, ফাদার্স নেম, বাবার নাম কি ছিল, বাবার নাম ধরো আমার বাবার নাম ছিল হচ্ছে শেখ ওবায়দুল্লাহ, আমি একটা নাম ইউজ করছি জাস্ট, তোমরাও একটা ইউজ করবা। মাদার্স নেম, মাদার্স নেম। আরেকটা ব্যাপার আমি বলেছিলাম যেটা শুরুতেই, যে কখনোই কিন্তু কি করা যাবে না, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে খুব স্ট্রিক্টলি, খুব স্ট্রিক্টলি, যে আমাদের কোনোভাবেই কিন্তু কোলন ইউজ করা যাবে না। সো মাদার্স নেম এটাও আগে ইউজ করলাম না, সব থেকে বড় যে পার্টটা হবে তারপরে গিয়ে একটা স্কেল ধরে আমরা কোলন গুলা ইউজ করবো, মাদার্স নেম। তারপর হচ্ছে আমরা এখানে নিতে পারি হচ্ছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, তারপর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এরপর হচ্ছে ম্যারিটাল স্টেটাস, স্টেটাস, তারপর হচ্ছে আমরা ন্যাশনালিটি দিতে পারি, রিলিজিয়ন, ব্লাড গ্রুপ দিতে পারো। So, এই ব্যাপারগুলোর মধ্যে থেকে আমরা আগে কিন্তু কোলন ইউজ করব না, এটা সবার ভুল হয়ে যেতে পারে, কোলন ইউজ করলে কিন্তু
মারাত্মক একটা ভুল হবে, দেখতে খুবই অসুন্দর লাগবে। এই পার্মানেন্ট অ্যাড্রেসটা হচ্ছে সবচেয়ে বড় লাগছে, তো এই বরাবর আমি সবাইকে কোলন ইউজ করবো আগে। ওকে, এবার দেখো কম্পারেটিভলি কিন্তু দেখতে সুন্দর লাগছে, যে না সবাই এক লাইনে আছে, এদিকে একটা এদিকে একটা যদি হইতো তাহলে কিন্তু খুব বেশি সুন্দর লাগতো না দেখতে। তো ফাদার্স নেম তুমি ইউজ করলা একটা, শেখ ওবায়দুল্লাহ। মার নাম ইউজ করলে তুমি জিয়াসমিন খান। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ কিন্তু তুমি এখানে একটু হিসাব করে খুব সিনসিয়ারলি দিবা, যেহেতু তুমি এখন হচ্ছে বিএসসি কমপ্লিট করছো অলরেডি, যদিও তুমি মাত্র ক্লাস 10 এর স্টুডেন্ট, বাট তুমি বিএসসি অলরেডি কমপ্লিট করে ফেলছো। ভাই সরি, বিএসসি না, তোমার ডিপ্লোমা কমপ্লিট। তো ডিপ্লোমার ব্যাপারে তোমাদেরকে একটু বলি। ডিপ্লোমাটা শেষ হয়েছে ধরো তোমার হচ্ছে 2021 সালে। 2021 সালে যদি ডিপ্লোমা শেষ হয়, ডিপ্লোমার আগে কিন্তু কি থাকে জানো? ডিপ্লোমার আগে থাকে হচ্ছে এসএসসি, বাংলাদেশে এসএসসির পরে কিন্তু ডিপ্লোমা করা যায়। আর ডিপ্লোমা হচ্ছে 4 বছরের কোর্স, তাহলে 21 থেকে 17 ধরতে পারি। তাহলে 17 সালে হচ্ছে তারা কি করছে, এসএসসি পরীক্ষা দিছে, এরকম হিসাব করে তোমাকে বসাইতে হবে। ওকে, এবার দেখো ডেট অফ বার্থ 2021 সালে যদি তুমি ডিপ্লোমা দাও, 17 সালে যদি এসএসসি পরীক্ষা দাও, তোমার জন্ম 2001 থেকে 2000 সাল পর্যন্ত হইতে পারে। দ্যাট মিনস আমি ধরো 5 জানুয়ারি, 5/1/2000 সাল দিয়ে দিলাম। ওকে, পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেসটা আমি আমার যে পার্মানেন্ট অ্যাড্রেসটা আছে সেটাই অবশ্যই দেওয়ার ট্রাই করবো, বাট তোমরা তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস যা যেটা সেই ইউজ করবা। ভিলেজ এখানে কি লিখতে চাও লিখবা, ভিল দিয়ে অ্যান্ড পোস্ট অফিস মানে পোস্ট অফিস, পোস্ট অফিস যা যেটা সেটা লিখবা। ম্যারিটাল স্ট্যাটাস লিখবা, সিঙ্গেল যদি হও সিঙ্গেল, আর যদি ম্যারিড হও তোমরা ছোট মানুষ এখনো সিঙ্গেল মাস্ট। অ্যান্ড ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশি, বাংলাদেশি। ওকে, এবার রিলিজিয়ান হচ্ছে ইসলাম। আর তোমাদের যারা অন্যান্য ধর্মাবলম্বী আছে তারা লিখবা, হিন্দু ধর্মের হলে হিন্দু, খ্রিস্টিয়ান হলে খ্রিস্টিয়ান। ওকে, ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ ধরো আমার এ পজিটিভ, তোমাদের যার যে ব্লাড সেটা এখানে লিখে দিবা। এন্ড এটা যখন আমাদের হয়ে গেছে তখন আমরা কিন্তু আমাদের যা পার্সোনাল ইনফরমেশন ছিল লিখছি, কিন্তু আমাদের এডুকেশনাল যত কোয়ালিফিকেশন ছিল সেগুলো কিন্তু আমরা এখনো পর্যন্ত লিখি নাই। সো সেই এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য আমাদেরকে আরো একটা, ভাইয়া একটু পজ করবেন, আমি একটা স্লাইড নিব ফাঁকা। ওকে, তাহলে আমরা এবার এডুকেশন পার্টে যাব। এডুকেশন পার্টের মধ্যে একটু দেখে আসি। এডুকেশন পার্টের জন্য কিন্তু ইন দ্য সেম ওয়ে আমাদেরকে এই একই লাইনে কিন্তু আমাদেরকে লিখতে হবে, যেহেতু আমাদের পেজে জায়গা কম, আমরা নেক্সট পেজ আছি, বাট তোমাদের কিন্তু একই পেজে হয়ে যাবে। এডুকেশন, তো এডুকেশন যে পার্টটা সেটা আমাদেরকে টেবিলের মধ্যে লিখতে হয়, তোমরা জানো। টেবিলটাও কিন্তু ঠিক আমরা লেফট সাইড থেকে শুরু করব। এন্ড লেফট সাইডে আমাদের কয়টা কলাম আসবে, কয়টা রো আসবে, ইট ডিপেন্ডস অন আওয়ার ডিগ্রি। যেহেতু আমাদের মাত্র 2টা ডিগ্রি, সো আমরা 2টা মাত্র রো নিলাম। 2টা ডিগ্রি যেহেতু আমাদের এসএসসি আর হচ্ছে ডিপ্লোমা, জেএসসি কোথাও প্রয়োজন হয় না চাকরির জন্য এখনো পর্যন্ত, সো আমরা জেএসসিটা দেওয়ার প্রয়োজন নেই। আহ, আর আমাদের কিন্তু 5টা, মনে রাখবা যে আমাদের টোটাল 5টা কলামের দরকার হয়। তাহলে একটা, এরপর 2টা, তারপর হচ্ছে 3টা, এরপর হচ্ছে 4টা, 5টা। সো আমরা এখানে লিখতে পারি হচ্ছে আহ 2টা না, ঠিক আমাদের 3টা নিলে ভালো হবে, কারণ উপরে ডিগ্রি গুলার জন্য আরেকটা লিখতে হবে, যে ডিগ্রি গুলার নাম লিখতে হবে। সো এখানে আমরা লিখতে পারি হচ্ছে যে ডিগ্রিটার নাম কি, ডিগ্রি জায়গা থাকলে নেম অফ ডিগ্রি লিখবা, তো বোর্ড অথবা ইউনিভার্সিটি। ওকে, তারপর হচ্ছে গ্রুপ অথবা সাবজেক্ট। এরপর হলো ইয়ার, তারপর হচ্ছে রেজাল্ট। ওকে, এবার দেখো আমাদের ডিগ্রিটা সবচেয়ে বড় যে ডিগ্রিটা আগে লিখবো ডিপ্লোমা। ডিপ্লোমা আমি কোথা থেকে করেছি, বাংলাদেশ টেকনিক্যাল বোর্ড হইতে পারে অথবা অন্য যে কোনো একটা ইনস্টিটিউশন হইতে পারে। সো আমি লিখলাম হচ্ছে ফরিদপুর, ফরিদপুর পলিটেকনিক।
কলেজ এটা লিখলাম। তারপর হচ্ছে আমার গ্রুপ ছিল হচ্ছে ধরো কম্পিউটার অপারেটিং সিস্টেম, যেটা হচ্ছে সাবজেক্ট আমি পড়েছি, অপারেটিং সিস্টেম। এরপর ইয়ার হচ্ছে 2021-এ ধরো পাশ করছি। রেজাল্ট ছিল হচ্ছে জিপিএ, মনে রাখবা আমাদের যে 5 জিপিএ 5, ডিপ্লোমাতে হচ্ছে জিপিএ 5 থাকে, সো 5-এ 5 পেয়েছি। এন্ড ডিপ্লোমার পরে হচ্ছে আমরা এসএসসি দিতে পারি। এসএসসি আমার বোর্ড ছিল হচ্ছে ধরো ঢাকা বোর্ড। এরপর হচ্ছে ঢাকা বোর্ডে আমি ছিলাম ধরো সায়েন্সে, এন্ড এটা পাশ করেছিলাম কবে, 2017। একটু ইয়ার গুলা মেনটেন করে, 4 বছর ডিপ্লোমা লাগে, তাহলে 17 থেকে 4 গেলে আর 21 থেকে 4 গেলে 17, 2017 সালে। এবং এখানেও জিপিএ 5 ছিল। সো এই গেল আমাদের হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশনস। এবার আমাদের যদি ল্যাঙ্গুয়েজ স্কিলস থাকে সেটা আমরা এখানে অ্যাড করে দিতে পারি। ল্যাঙ্গুয়েজ স্কিলস তুমি দিতে পারো বাংলা অ্যান্ড ইংলিশ। ওকে, এবার দেখো হচ্ছে তোমার যে সিগনেচারটা আছে, সিগনেচারটা কিন্তু এখানে দিতে পারো। যে সিগনেচার অবশ্যই বাম পাশে সিগনেচার, সিগনেচার এখানে ধরো তুমি তোমার যে সিগনেচারটা আছে সেটা এখানে ইউজ করে দিবা। ওকে, তাহলে এই হচ্ছে হয়ে গেল আমাদের একটা সিভি রাইটিং, যদি আমাদেরকে কম্পিউটার অপারেটর পদটাতে নিয়োগ চায়। এবার যদি একজন শিক্ষক হিসেবে নিয়োগ চাই, সেক্ষেত্রেও কিন্তু ইন দ্য সেম ওয়ে শিক্ষকদের কিন্তু কিন্তু মাস্টার্স ডিগ্রি পর্যন্ত লাগে। আমরা এর আগে যেটা দেখেছিলাম একদম ফার্স্টে, ভেরি ফার্স্টে আমরা যেটা দেখেছিলাম যে মাস্টার্স পর্যন্ত। এই মাস্টার্স পর্যন্ত তোমাদেরকে মাথায় রাখতে হবে কয়েকটা বিষয়। সেটা হচ্ছে যে তোমার ইংলিশ টিচার চাইছে কিনা। যদি তোমার টিচারের নাম উল্লেখ না করো, তবে তুমি যেই টিচার খুশি দিতে পারো। আমি যেহেতু ইংলিশ টিচার, আমি ইংলিশ টিচারের কথাই বলছি। সো ইংলিশ টিচারের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু MA হবে, MA মানে মাস্টার অফ আর্টস ডিগ্রিটা। তারপর এটা হবে হচ্ছে BA মানে ব্যাচেলর অফ আর্টস। ওকে, এটা কিন্তু ইংলিশ টিচারের ক্ষেত্রে হবে। আর সায়েন্সের কোনো সাবজেক্টে গেলে কিন্তু এরকম MSc হবে আর BSc হবে। যেমন কেমিস্ট্রিতে যদি কেউ টিচার হিসেবে অ্যাপ্লাই করতে চাও, ম্যাথে যদি চাও, তোমাদেরকে কিন্তু MSc আর BSc দিতে হবে। যারা ধরো অ্যাকাউন্টিং কিংবা ফিনান্স কিংবা মার্কেটিং কমার্সের কোনো সাবজেক্টে করতে চায়, তারা হচ্ছে দেখা গেছে তাদেরকে করতে হবে হচ্ছে এখানে MBA, এখানে এখানে করতে হবে হচ্ছে BBA। এই পোস্ট গুলা কিন্তু ইউজ করতে হবে। এইচএসসি এসএসসি তো সবার জন্য সমান। আর ইন দ্য সেম ওয়ে এখানে হচ্ছে তোমাদেরকে সায়েন্সের জায়গায় কমার্স অথবা আর্টস যদি কেউ অন্য সাবজেক্টের হয়ে থাকো লিখবা। আর যদি ইংলিশ টিচার হিসেবে অ্যাপ্লাই করতে চাও, তবে অবশ্যই এই দুটা ডিগ্রি কিন্তু কি হইতে হবে, ইংলিশে হইতে হবে। আর জিপিএ ইংরেজিতে তোমার জিপিএ কিংবা সিজিপিএ যেরকম 3.56/4 এই যে ব্যাপারগুলো লিখেছি, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে হচ্ছে তুমি কোথায় পড়ছো। ইউনিভার্সিটিতে সবার জন্যই এই দুইটা ঠিক। তো ভাইয়ারা দেখলা এতক্ষণ তোমাদেরকে, ভাইয়া এবং আপুরা তোমাদেরকে এতক্ষণ দেখালাম হচ্ছে যে কিভাবে আসলে একটা সিভি লেখা যায়। এবং সিভি লেখার প্রসেসটা কিন্তু আমরা দুইটা দিক দিয়ে দেখিয়েছি। একটা হচ্ছে যদি কম্পিউটার অপারেটর একজন চাই, সেক্ষেত্রে কি করব। আবার আমরা বললাম যে যদি একজন ইংলিশ টিচার চাই, সেক্ষেত্রে আমাদেরকে কোন জায়গাটাতে আসলে চেঞ্জ আনতে হবে। তারপর আমাদেরকে আরো কয়েকটা জায়গায় ইংলিশ টিচার হিসেবে চাইলে কিংবা অন্য যে কোনো টিচার হিসেবে চাইলে আমাদের কিন্তু হেডমাস্টার বরাবর কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এন্ড দিস ইজ দ্য প্রসেস, আমাদেরকে কিন্তু অবশ্যই হেডমাস্টার বরাবর অ্যাপ্লাই করতে হবে। আবার যদি ধরো তোমার কোনো একটা কোম্পানি, অন্য যে কোনো কোম্পানি লাইক ফার্মাসিউটিক্যালস কোম্পানি না, যে কোম্পানিতেই হোক না কেন, তুমি হেড অফ হিউম্যান রিসোর্স বরাবর কিন্তু অ্যাপ্লাইটা করবা। এবং চাকরিটা যদি তোমার চেষ্টা করবা যে সবসময়, যদিও বাংলাদেশের চাকরিগুলোর ক্ষেত্রে তুমি আসলে সবসময় প্রায়োরিটি পাই হচ্ছে ধরো যারা কমার্স রিলেটেড কোনো চাকরি আছে, বিজনেস মার্কেটিং রিলেটেড। সো সেখানে কিন্তু আমাদেরকে দেখা যায় যে মার্কেটিং এ যেসব স্টুডেন্ট পড়েছে তাদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। বাট এই জিনিসটা এখন অনেকটাই মিথ হয়ে গেছে বা অনেক পৌরাণিক কাহিনী হয়ে গেছে। কারণ আমরা দেখতে পাই যে বাংলাদেশের জব সেক্টরে কিন্তু সব গ্রুপ থেকে পড়েই মানুষ সবগুলো চাকরি করতেছে উইদাউট টেকনিক্যাল ক্যাডার এন্ড অন্য যেগুলো আছে সেগুলো বাদে। সো আমাদেরকে কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে। তবে চাকরি পাওয়ার সম্ভাবনা যেহেতু আমাদের বেশি থাকে, যে যে রিলেটেড চাকরি সেই রিলেটেড সাবজেক্টে আমাদের উল্লেখ করাই উচিত। আর মনে রাখবা সিভি মানে হচ্ছে তুমি নিজের, যেহেতু তুমি ক্লাস 10-এ পড়ো, তোমার সিভিতে উল্লেখ করার মতো এখনো কিছু হয়নি। তোমাকে অবশ্যই কিছু বিষয় সম্পর্কে জানতে হবে। যে তুমি যেহেতু এখনো জানো না যে মাস্টার্সে কি কি সাবজেক্ট থাকে, অনার্সে কি কি সাবজেক্ট থাকে, এবং চাকরির জন্য অ্যাকচুয়ালি কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কোনটা কয় বছরের কোর্স, এবং কোন কোন চাকরির, মনে রাখবা কোন চাকরির আবেদনগুলা কার কার কাছে করতে হয়। এটা যদি তুমি ঠিক জায়গায় করতে পারো, তোমার কিন্তু মার্ক বেশি থাকবে। আর যদি তুমি ভুল জায়গায় অ্যাপ্লাই করো, সব জায়গার ক্ষেত্রে যদি তুমি ম্যানেজিং ডিরেক্টর দিয়ে দাও, তাহলে কিন্তু তোমার চাকরি তো হবেই না,
পাশাপাশি হচ্ছে তোমার টিচার যখন খাতা দেখবেন, সিভি দেখবেন, তখন কিন্তু তোমার মার্ক অনেক কমে যাবে। তো যে বিষয়টা বলছিলাম যে তোমাদের অবশ্যই কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো যে টিচার হিসেবে অ্যাপ্লাই করতে বললে তোমাদের বারবার করে আমি বলেছি যে টিচার হিসেবে অ্যাপ্লাই করতে বলে ইংলিশ টিচার হলে তোমরা কিন্তু বিএ দিবে, এন্ড আর্টস রিলেটেড যে কোনো কিছু হইলে কিন্তু তোমরা বিএ দিবে, এন্ড সায়েন্স হলে আবার রিপিট করছে যে বিএসসি, এন্ড হচ্ছে যদি কমার্স হয়ে থাকো তাহলে বিবিএ। সো ওকে, এবার দেখো যে আরেকটা তোমার এখানে দেখতে পাচ্ছে যে আরেকটা সিভি, এটার বিষয় হচ্ছে তোমার এই কম্পিউটার প্রোগ্রামার উইল বি অ্যাপয়েন্টেড ইন দা ন্যাশনাল আইসিটি রিসার্চ সেন্টার, অর্থাৎ ওই একই জায়গাতে আমরা এখানে ডিরেক্টর বরাবর অ্যাপ্লাই করতে পারি। এবং আরো একটা বিষয় খেয়াল রাখা যে আমাদের এখানে অ্যাকচুয়ালি কি ডিগ্রিটা দরকার, হ্যাঁ। সো ইউ ইন্টারেস্টেড ফর দ্য পোস্ট অ্যান্ড সিভি, সো এখানে কম্পিউটার প্রোগ্রামার দরকার। কম্পিউটার প্রোগ্রামার কিন্তু তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে সিএসই তে, সিএসই অর্থাৎ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্ট আছে, এখানে তুমি হচ্ছে বিএসসি ডিগ্রিটা দিতে পারো, আর হচ্ছে এমএসসি দিতে পারো। তো এমএসসি হচ্ছে মাস্টার্স অফ সায়েন্স, এই দুইটা ডিগ্রি কিন্তু তুমি ইউজ করতে পারো। আর এরপর রয়েছে হচ্ছে সাপোজ ইউ আর কবির অথবা কবিতা, ইউ হ্যাভ পাসড দ্য এইচএসসি দিস ইয়ার, মানে এই বছর তুমি এইচএসসি পাস করেছো, এন্ড ইউ হ্যাভ ফাউন্ড vacancy advertisement published in Delhi Ittefaq for the post of salesman in manufacturing company, অর্থাৎ একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির হচ্ছে তুমি একটা সেলসম্যান হিসেবে চাকরির জন্য আবেদন করতে চাও। এটার জন্য তোমার খুব বেশি ডিগ্রির দরকার নেই, তুমি অনার্সটা দিতে পারো অথবা এইচএসসি দিলেও ইনাফ। এন্ড নাও রাইট এ সিভি উইথ এ কভার লেটার টু দ্য ম্যানেজার ফর দ্য পোস্ট। এবার কিন্তু তোমাকে বলে দিয়েছে কার বরাবর পোস্ট করতে হবে, অর্থাৎ নিজের মতো করে এবার এইচআর বরাবর লিখলে হবে না, জাস্ট ম্যানেজার বরাবর লিখলে হবে। এটার জন্য তোমার এইচএসসি ইজ ইনাফ। এন্ড তুমি যদি এইচএসসি না দিয়ে বিএ দিতে চাও তাহলে বিএ কিন্তু ডিগ্রিটাও ইউজ করতে পারো। এরপরে দেখো আবার আছে হচ্ছে মাইন্ড দ্যাট ইউ আর তামিম অথবা তামিমা, ইউর হোম ডিস্ট্রিক্ট ইজ খুলনা, অর্থাৎ খুলনায় তোমার বাড়ি, এখানে কিন্তু তোমার অ্যাড্রেসটা পারমানেন্ট অ্যাড্রেস খুলনা ইউজ করতে হবে, প্রশ্ন থেকে এই ব্যাপারগুলো খেয়াল রাখবা। এন্ড ইউ হ্যাভ রিসেন্টলি কমপ্লিটেড এমবিএ ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি থেকে তুমি এমবিএ কমপ্লিট করছো। এন্ড ইউ হ্যাভ ফাউন্ড জব অ্যাডভার্টাইজমেন্ট ইন ডেইলি প্রথম আলো দ্যাট দেয়ার is a vacancy post for the position of junior marketing officer in BD Textile Limited, অর্থাৎ এই টেক্সটাইল লিমিটেড কোম্পানিটার হচ্ছে জুনিয়র মার্কেটিং অফিসার দরকার। জুনিয়র মার্কেটিং অফিসার জন্য তুমি এমবিএ করেছো, আর এমবিএ সাবজেক্টটা তোমার যদি তুমি মার্কেটিং দাও আরো ভালো হয়। মার্কেটিং না দিয়ে তুমি হচ্ছে ফিনান্স, ব্যাংকিং, তারপর হচ্ছে ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স, ইন্টারন্যাশনাল বিজনেস, তারপরে আরো একটা সাবজেক্ট আছে অ্যাকাউন্টিং, ইনফরমেশন সিস্টেম, ম্যানেজমেন্ট দিতে পারো। এই ধরনের সাবজেক্টগুলো কিন্তু তুমি তোমার অনার্সটা বা তোমার যে এমবিএটা তুমি মাস্টার্স বা এমবিএটা তুমি কমপ্লিট করতে পারো। এন্ড বলছে নাও রাইট এ সিভি উইথ কভার লেটার ফর দ্য পোস্ট এন্ড ইউর সিভি শুড নট এক্সিড 1 পেজ। তাহলে তুমি যে কভার লেটার তুমি লিখবে এটা কিন্তু 1 পেজের বেশি হবে না। Suppose you are Adib and Adiba, you got your MBA exam result last month. তুমি গত মাসে তুমি তার জাস্ট তোমার MBA এক্সামের রেজাল্টটা পেয়েছো। রিসেন্টলি ইউ হ্যাভ সিন আ ভ্যাকান্সি অ্যাডভার্টাইজমেন্ট ইন ডেইলি স্টার, ডেইলি স্টারের মধ্যে একটা তুমি চাকরির বিজ্ঞপ্তি দেখেছো ফর দ্য পোস্ট অফ সিনিয়র অফিসার ইন এ প্রাইভেট ব্যাংকের মধ্যে একটা সিনিয়র অফিসার পদে। সো নাও রাইট আ সিভি উইথ কভার লেটার ফর দ্য পোস্ট, ইউর সিভি শুড নট এক্সিড 1 পেজ। এটাও কিন্তু তুমি এইচআর বরাবর দিতে পারো। এটার জন্য তুমি এইচআর বা হচ্ছে হিউম্যান রিসোর্সের যে হেড তার বরাবর তুমি অ্যাপ্লিকেশনটা করতে পারো। আর এখানে বিবিএ বা বিএ বা বিএসসি বা এমএসসি সবগুলাই কিন্তু তুমি দিতে পারতা, কিন্তু এখানে একটা ব্যাপার বলে দিয়েছে যে এমবিএ এক্সাম রেজাল্ট গত মাসে পেয়েছো। সো এখানে কিন্তু তোমাকে অবশ্যই এমবিএ ডিগ্রিটা ইউজ করতে হবে। সাপোজ ইউ আর মুবারক, ধরো তুমি মুবারক, এন্ড ইউ হ্যাভ সিন আর অ্যাডভার্টাইজমেন্ট ডেইলি স্টার that some design engineers are going to be appointed as Asian Textile Limited। আর এই ক্ষেত্রে তোমাদেরকে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে টেক্সটাইল লিমিটেড কোম্পানিতে যদি তোমাদেরকে চাকরির জন্য বলে ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য, তাহলে তোমরা একটা কাজ করবা, সাবজেক্ট দিবা হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং তোমাদের যে ইনস্টিটিউশন দিতে পারো এটা হলো দিতে বা বোর্ড অথবা ইউনিভার্সিটি দিতে পারো হচ্ছে বুটেক্স। হ্যাঁ, বুটেক্স দিতে পারো, হ্যাঁ বুটেক্স, ওকে। কারণ বাংলাদেশে একমাত্র টেক্সটাইল বিশ্ববিদ্যালয় হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় হচ্ছে বুটেক্স, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। তো এটা কিন্তু অনেক বেশি তোমার চাকরিটার জন্য ফ্রুটফুল হবে। সো এটা একটু মাথায় রাখতে পারো। আর এই ক্ষেত্রেও কিন্তু তোমার হচ্ছে বিএসসি ডিগ্রি দুটো হচ্ছে বিএসসি এন্ড এমএসসি। ওকে, এবার দেখো কভার লেটার ইজ এ ডকুমেন্ট। এবার কভার লেটার সম্পর্কে বলছে সেন্ড ইউর কারিকুলাম ভিটা, রিজিউম আর কোম্পানি
এটা তোমাদেরকে অলরেডি বলা হয়েছিল যে আসলে কিভাবে আমরা, এখানে আবারও রিপিট করা হয়েছে যে কভার লেটার জিনিসটা কি, তারপর হচ্ছে সিভি জিনিসটা কি, সিভিটা যেটা কারিকুলাম ভিটার প্যাটার্নটা কেমন হবে সবকিছু কিন্তু অলরেডি তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। এন্ড ওপেনিংটা কেমন হবে, তারপর হচ্ছে স্টাডি অফ দ্য লেটার কেমন হবে, সবকিছু কিন্তু অলরেডি তোমরা ক্লিয়ার হয়ে গিয়েছো একটা সিভি সম্পর্কে। তো ওভারঅল জাস্ট তুমি কয়েকটা বিষয় সিভি লেখার সময় খেয়াল রাখবা যে তোমার এই যে চাকরিটার কথা বলছে, এই চাকরিটার জন্য তোমার কার কাছে অ্যাপ্লাই করতে হইতে পারে। যেমন বললাম যে প্রাইভেট কোম্পানিগুলো হলে তুমি এইচআর বরাবর, গভর্নমেন্ট হলে ডিরেক্টর বরাবর করো। তো এই যে ওভারঅল যে তোমার প্রসিডিউরটা চাকরি পাওয়ার এবং সিভি ড্রপ করার, এই প্রসিডিউরটা যেভাবে দেখানো হইলে এভাবে যদি তুমি মেনটেন করে সিভিটা লিখতে পারো, আশা করি তোমার 15 মার্কের মধ্যে তুমি সর্বনিম্ন 15 মার্কের মধ্যে 13 নম্বর কিন্তু পেয়ে যাবে। যদি তোমার কোনো ধরনের ভুল না থাকে, তোমার টিচারের সাথে তোমার কোনো শত্রুতা নেই, শিক্ষকরা নাম্বার দেওয়ার জন্য বসে থাকেন, তুমি শুধু কোনো ধরনের ভুল ছাড়া যদি লিখতে পারো, তোমাকে 15 দিতেও টিচার কার্পণ্য বোধ করবে না। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো, যাতে 15তে 15 মার্ক সিভিতে পেয়ে যাও। এবং পরবর্তী ক্লাসের জন্য সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।